This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ভাগ না অনেক ভাগের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অনেকগুলো বিয়োগের অঙ্ক এবং তার মধ্যে অনেকগুলো যোগের অঙ্কও রয়েছে। রাজনৈতিক যোগ, অর্থনৈতিক যোগ, ভৌগোলিক যোগ। কিন্তু সেই যোগগুলো মানে লাভটা অন্য কেউ নিতে চাইছে, ওই জন্য মাইনাস বিয়োগ ক্ষতির পার্টটা বাংলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা বলে তার তীব্র নিন্দা করছেন তিনি। দেখুন, উনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক, ফলে এই গোটা পরিকল্পনাটা মানে পরিকল্পনার মানচিত্রটা তার বুঝতে অসুবিধা হচ্ছে না। চোখের সামনে তিনি এই যাবতীয় মানচিত্র একদম পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই চক্রান্ত যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর কি, সেটা তার চোখে যত স্পষ্ট হচ্ছে বাংলার মানচিত্রটা ততই ঝাপসা হচ্ছে। আর বাংলার মানচিত্রটা যতই ঝাপসা হচ্ছে ততই কালনেমি অবতারে পরিণত হচ্ছেন ওই অনন্ত মহারাজ। সবাই তো বলে না, ওই আশায় বাঁচে চাষা, এটা যেরকম সত্যি কথা, তার থেকেও বড় কথা হচ্ছে ওই ঘোলা জলে মাছ ধরার জন্য অনেকে ওয়েট করে, জানেন তো। এই অনন্ত মহারাজ হচ্ছেন সেই জন, গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা। এবার রাজবংশী ভোটের আশায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি, কিন্তু মুশকিল কি, এদের তো গেরুয়া উত্তরীয় পুড়িয়েছে, কিন্তু ভেতরে সেটা তো অন্য, নিজের মতো। এবং সেই উত্তরীয় কখন কিভাবে ব্যবহার করবে সেটাও তার নিজের ইচ্ছে মতো। মোদ্দা কথা, যা তার দাবি ছিল সেই দাবির ছেড়ে এক পা নড়েনি অনন্ত। এবং মাঝখান থেকে কোচবিহারে বিজেপি হেরে গেছে, খেয়াল করে দেখুন। তারপরে দেখছিলাম, জানেন তো, যে কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সাথে দেখা করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছিলেন কি, আমাদের বলা হয়েছিল সৌজন্য সাক্ষাৎ, সেটা যাই হোক। এত দেখা সাক্ষাতের পরেও অনন্ত কিন্তু বদলাননি, এটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়াল করছেন। এরকম লোকজন যারা ঠিক একদম মানে বহিরঙ্গে বদল হলেও অন্তরে অন্তরে একদম একনিষ্ঠ থাকে, তাদের নিয়ে ঘর করা কিন্তু খুব জটিল। সময় মতো আবার যথারীতি কখন তার নিজের জায়গায় ফিরে যাবেন। কোচবিহারের দাবি তো তিনি আবার তুলে দিয়েছেন, এও দাবি করেছেন প্রধানমন্ত্রী নাকি কোচবিহারকে আলাদা রাজ্য করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে বসে আছেন। খেয়াল করে দেখলেন, অনন্ত মহারাজের মুখে একদম সরাসরি প্রধানমন্ত্রীর নাম এবং প্রধানমন্ত্রীর নাম করে দাবি। একসঙ্গে বিজেপি আর তৃণমূল দুপক্ষকেই কি অসাধারণভাবে ফ্যাসাদে ফেলছেন এই অনন্ত মহারাজ। দেখে তুমি মহারাজ ধন্য আজ বলতে ইচ্ছে করছে, জানেন তো। এই বিজেপি নেতাদের এর মানে এই মহারাজের দাপটে বা মহারাজের চালে বিজেপি নেতাদের দক্ষিণবঙ্গে প্রশ্নের মুখে পড়তে হবে। তাদের সাংসদ কেন বাংলা ভাগের কথা বলছেন, আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিজের জেলায় প্রশ্নের মুখে পড়তে হবে কেন তিনি কোচবিহারে থেকে বাংলার মন্ত্রিত্ব করছেন। কোচবিহার তো বাংলার অংশ নয়, কারণ অনন্ত মহারাজ বলে দিয়েছেন আলাদা। এবং ভুলে গেলে চলবে না, কোচবিহারে বিজেপির আর কোনো দায় নেই। নিশীথ প্রামাণিক হেরে গেছেন, এবার তৃণমূল জিতেছে। অনন্ত মহারাজের জেলায় জেতা যে কত বড় ঠেলা, ওখানকার সাংসদ কি এখন টের পেতে শুরু করেছেন? জগদীশ বসুনিয়া এখনও না যদি পেয়ে থাকেন, আমার ধারণা কয়েকদিন পর থেকে ঠিক টের পাবেন। অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আরে ভাই, উত্তরবঙ্গ তো বাংলা নয়, অ্যাক্সেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই, ওয়েস্টবেঙ্গলের সঙ্গে সামিল হয় নেই, ওদের জ্ঞান থাকা উচিত। যা দেখছি হেমন্ত, অনন্ত, সুকান্ত, এই যা জটিলতা তৈরি হয়েছে, এর অন্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এই রকম একটা মানে ভাগাভাগির অনন্ত বিতর্কের মধ্যে নীতি আয়োগের বৈঠক হচ্ছে কার, সেখানে
ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন। তিনি নিজে আবার আদিবাসী, আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই আদিবাসীদেরই তো বিলুপ্ত হওয়ার ভয় দেখাচ্ছে নিশিকান্ত দুবে। এবার তিনি জোর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কি বলতে পারবেন ওই ভয়টা অমূলক? মানে হেমন্ত সোরেন যাচ্ছেন তো বটে, দাঁড়াবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তার মতোই তিনি যোগও দিচ্ছেন। সুতরাং ইন্ডিয়া ঐক্যের মধ্যে তাদের একটা আলাদা ঐক্য হয়েছে, এটা তো মনে করা যেতেই পারে। কিন্তু বক্তব্যের জায়গায় সেখানে তো এক বক্তব্য, মানে ওই ভয়টাকে অমূলক বলে উড়িয়ে দেওয়াটা হেমন্ত সোরেনের পক্ষে সম্ভব হবে না। আর সেটা যদি তিনি না পারেন, তাহলে তা আবার কোথাও গিয়ে ওই নিশিকান্ত দুবে যে অভিযোগ তুলেছেন, এই ভয়ের পেছনে মূল কারণ তো পশ্চিমবঙ্গ সরকার। সেই সরকারেরই শীর্ষ বা নেত্রী, শুধু না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি দাঁড়ালো? দুজনে তো মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। তার মানে ইন্ডিয়া জোটে স্বার্থের সংঘাত তো অনিবার্য। লাগালো কে? বিজেপি। এবার মমতা বলছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি সব বিরোধীর দাবি নিয়ে সরব হবেন। হেমন্ত যখন নিরাপত্তা চাইবেন, হেমন্ত যখন আদিবাসীদের জন্য নিশ্চয়তা চাইবেন এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন তিনি সুর মেলাতে পারবেন, সেই দাবির সঙ্গে গলা মিলিয়ে একই দাবি তুলতে পারবেন। অবশ্য বিরোধীদের কথা যদি তিনি বলেন, অন্য সব বিরোধীদের, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তো চাইবেন যে সব বিরোধী তার জন্য সরব হন। কিন্তু যে অভিযোগ বিজেপি তুলেছে, তার বিরোধিতায় ইন্ডিয়া জোটের নিঃশর্ত সমর্থন কি মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন? এই প্রশ্নের উত্তরটা খোঁজাই এই মুহূর্তে সব থেকে জরুরি। আর সেই খুঁজতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ, আপনারা জানেন। যুধিষ্ঠিরের মুখে শেষ হাসি ফোটাতে পার্থসারথীর যে কী অবদান ছিল সেটাও আপনারা জানেন, মহাভারতে লেখা আছে। এবং মহাভারতেই লেখা আছে একটুর জন্যে নাকি টেকনিক্যাল গণ্ডগোল করে ফেলে শ্রীকৃষ্ণকে দলে পাননি দুর্যোধন। ওই কুরুক্ষেত্রের ময়দানে যখন দুদলের মহড়া নিচ্ছিল, তার আগে কৃষ্ণের কাছে অর্জুন আর দুর্যোধন দুপক্ষেরই অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। কৃষ্ণ একটা কন্ডিশন দিয়েছিলেন, কন্ডিশনস অ্যাপ্লাই। বলেছিলেন তিনি ঘুম থেকে ওঠার পর চোখ খুলে যাকে প্রথম দেখবেন তার হয়ে কুরুক্ষেত্রের ময়দানে নামবেন। এবার দুর্যোধন বসেছিলেন কৃষ্ণের মাথার কাছে আর অর্জুন পায়ের কাছে। কৃষ্ণ চোখ খুলে অর্জুনকেই সরাসরি দেখেন, বাকিটা তো হিস্ট্রি, ইতিহাস। এবার হরিয়ানার কুরুক্ষেত্র থেকে দিল্লির দূরত্ব 165 কিলোমিটার। এই দূরত্বটাতেই ঠিক হয়ে যাবে যে এই বিরোধীদের ইন্ডিয়া ঐক্যের এই মুহূর্তে যা সংখ্যা 235, সেই সংখ্যাটা আগামী দিনে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। ভাবছেন কেন বলছি? বুঝিয়ে বলি। দেখুন, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ এই জোটের সাংসদ সংখ্যা, এই ইন্ডিয়া ঐক্য জোটের সংসদ সংখ্যা 235 এখন পর্যন্ত। এবার এরা মোটামুটি আমরা যা দেখছি যে বিভিন্ন রকম ধাক্কি হচ্ছে, কিন্তু ওই সুজন সেজে তেঁতুল পাতায় নজরের মতো করে কোনো রকম হাঁটাহাঁটি করে বসে আছেন তো বটে, থাকবেন কতদিন? কারণ 235 মাইনাস 29 হওয়ার একটা সূক্ষ্ম সম্ভাবনা তো এখনই খোলা চোখে দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি চলে গেলেন, তখনই তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা সংশয় কোথাও কোনো গোকুলে বাড়ছে, জানেন তো। এই তৃণমূলের 29 জন সাংসদ আগামী দিনে বিরোধী জোটের হয়েই সংসদে গলা ফাটাবেন, বিভিন্ন রকম ক্ষেত্রে ইস্যুভিত্তিক সমর্থন যোগাবেন, নাকি আবার ওয়াকআউট করবেন বা চুপচাপ বসে থাকবেন, এগুলো সবই কিন্তু ভবিষ্যতের গর্ভে, কোনোটাই নিশ্চিত নয়। এটা শুধু এই মুহূর্তে বোঝা যাচ্ছে।
এবং বর্তমান যেটুকুনি বোঝাচ্ছে তাতে কিন্তু রাহুল গান্ধীর কপালে চিন্তার ভাঁজটা চওড়া হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেই দিয়েছিলেন যে লোকসভা ভোটে বিজেপির ধাক্কা খাওয়ার বা বিজেপিকে ধাক্কা দেওয়া দুজন প্রধান কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অখিলেশ যাদব, রাহুলের নাম নেই। আর নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে কিন্তু বুঝিয়ে দিলেন, কংগ্রেস যতই নিজেকে জোটের বড় দাদা মনে করুক, তৃণমূল নিজের বেছে নেওয়া রাস্তাতেই নিজে চলে, কারোর হাত ধরে না, কারোর দেখানো রাস্তায় না। নাহলে দেখুন যে বৈঠকটা অধিকাংশ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বয়কট করেছেন, সেই বৈঠকের আমন্ত্রণ কেন রক্ষা করবেন বাংলার মুখ্যমন্ত্রী? এই প্রশ্নগুলো উঠবে, জানা উত্তর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে নীতি আয়োগ থেকে ফোনটা যেহেতু আগে এসেছিল তাই তিনি বৈঠকে যোগ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ চোখ খুলে প্রথম তাকে দেখেছিলেন বলে কুরুক্ষেত্রে তাকে পাশে পেয়েছিলেন অর্জুন, আর নীতি আয়োগ থেকে ফোনটা আগে এসে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকছেন। কি মনে হচ্ছে কুরুক্ষেত্র আর দিল্লির মধ্যে বা দাপর আর কলিযুগের মধ্যে আদৌ কোনো ফারাক আছে, নাকি যুগে যুগে মিলটা ঠিক থেকেই যায়? আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো।